নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। দেশে করোনা শনাক্তের আবারও নতুন রেকর্ড। জানাবো গাজীপুরে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ, আহত 20। থাকছে গ্রেফতার তল্লাশি বন্ধ না করলে আবারও কঠোর কর্মসূচি, হুঁশিয়ারি হেফাজতের। রয়েছে প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই, ভারত বাংলাদেশের বন্ধু নয় বললেন আল্লামা বাবু নগরী। এছাড়া থাকছে সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বললেন মির্জা ফখরুল। জানাবো মানুষ এখন নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যকে নিয়ে ভাবে না বললেন তথ্যমন্ত্রী। এবং সবশেষে জানাবো করোনায় ঘরোয়াভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম চলবে, জানালেন ওবায়দুল কাদের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 50 জন। আর এ সময় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও 6,830 জনের শরীরে, যা এখন পর্যন্ত একদিনে শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। আগের দিনও শনাক্তের নতুন রেকর্ড ছিল। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,155 জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 6,24,594 জন। করোনা ভাইরাস নিয়ে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গাজীপুরে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ, আহত 20। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হেফাজতে ইসলামের সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ ও হেফাজতের কর্মী সমর্থক সহ অন্তত 20 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হেফাজত ইসলামের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেন সমর্থকেরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। হেফাজতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় আধা ঘন্টা পর কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এতে পুলিশ সহ অন্তত 20 হেফাজত কর্মী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আধা ঘন্টা বন্ধ ছিল। গ্রেফতার তল্লাশি বন্ধ না করলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হেফাজত ইসলামের। নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হেফাজত ইসলামের নেতারা বলেছেন, পুলিশ ও সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের হেলমেট বাহিনী হেফাজতের 20 জন কর্মী সমর্থককে হত্যা করেছে। পুলিশ তাদের গ্রেফতার না করে উল্টো হেফাজত নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করে গ্রেফতার হয়রানি করছে। আজ থেকে যদি আর কোনো হেফাজত কর্মী সমর্থকদের বাড়িতে তল্লাশি চালানো হয়, কাউকে গ্রেফতার করা হয়, তাহলে হেফাজত আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতের ঢাকা মহানগরীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মামুনুল হক বলেন, 26 থেকে 28 মার্চ এই 3 দিন হেফাজতের 20 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ সরকারের মন্ত্রী, এমপি ও প্রশাসনের বড় বড় কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে মায়াকান্না করছেন। আইজিপি সেখানে গিয়ে একবারের জন্য 20 জনকে হত্যার বিষয়ে কিছু বলেননি। মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের চোখ রাঙানি বন্দুকের নলের ভয় দেখাবেন না। হেফাজত আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হেফাজতের নেতাকর্মীদের উপর হেলমেট বাহিনী অত্যাচার করেছে এমন অভিযোগ করে তিনি এ ব্যাপারে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর প্রতি তদন্তের আহ্বান জানান। তিনি হেলমেট বাহিনীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। গণমাধ্যমে জাতির সামনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জাতি আপনাদের বয়কট করতে বাধ্য হবে। মামুনুল হক বাড়ি বাড়ি তল্লাশি, গ্রেফতার বন্ধের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় হেফাজত আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এদিকে হেফাজতের কর্মসূচিকে ঘিরে নামাজের আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সরেজমিনে দেখা যায় পল্টন মোড়, বায়তুল মোকাররম চত্বর, উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র্যাব ও পুলিশ সদস্যরা। এছাড়া পুরানা পল্টনে প্রস্তুত রাখা হয় সাজোয়া যান। ভারত বাংলাদেশের বন্ধু নয় বললেন আল্লামা বাবু নগরী। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধু নয়, চরম শত্রু রাষ্ট্র। এদেশ ভারতের ইশারা ইঙ্গিতে নয়, স্বাধীনতার ভিত্তিতে চলবে। এদেশকে ভারতের সনদে চলতে দিব না। প্রয়োজনে এদেশের স্বাধীনতা রক্ষার জন্য জিহাদ করব। হেফাজত ইসলাম বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে হাটহাজারী উপজেলায় হেফাজতের ব্যবস্থাপনায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী এসব কথা বলেন। শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ
হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ও হাটহাজারী মাদ্রাসা সহকারী শিক্ষা সচিব মাওলানা শোয়েব জমিরির সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও যাত্রাবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে মোদিবিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ, নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্প্রতি ঢাকার বায়তুল মোকাররম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও যাত্রাবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে নিহত শহীদদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থার সরকারকে দাবি জানান। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে যেসব হেফাজত নেতা ও তৌহিদি জনতাকে বিনা কারণে গ্রেফতার করেছে তাদের অতি সত্বর নিঃশর্ত মুক্তি দিতে হবে। হেফাজতের সব নেতাকর্মী, আলেম ওলামা ও তৌহিদি জনতা সহ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে তাদের ওইসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। হাটহাজারীতে ৩৬ জনের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে ওই মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকায় হেফাজতের আহত হরতালের দিন ২৮ মার্চ বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়। ওই দিন একটি বেসরকারি টিভি চ্যানেল জনৈক আরমানের সঙ্গে তার কথোপকথনের একটি বানোয়াট অডিও প্রচার করে, যা সম্পূর্ণভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা, বানোয়াট এবং ভিত্তিহীন। শুক্রবার বিকেল ৪টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি আরো বলেন, নিপুণ রায় চৌধুরী একজন কর্মরত আইনজীবী, সক্রিয় মানবাধিকার কর্মী। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রশ্নই উঠতে পারে না। তিনি বলেন, ২৬ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকায় ৮টি মামলায় কয়েক হাজার আসামি, অথচ চট্টগ্রামে কোনো মামলা করা হয়নি। কিন্তু বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মিছিলে পুলিশের হামলায় প্রায় ৫০ জন আহত এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত সহ প্রায় ২৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নারী ১৫ জন। ইতোমধ্যে ডাক্তার শাহাদাত সহ প্রায় ১৫ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং ৫ নারীকে কারাগারে পাঠানো হয়েছে। মির্জা ফখরুল বলেন, হবিগঞ্জে একটি মামলায় ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি এবং বিএনপি নেতা সাবেক মেয়র গৌসের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল কিবরিয়া প্রীতম সহ অনেককে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জে ৭টি মামলায় ৩,৯০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সদস্য সচিব অধ্যাপক মামুন সহ ১৬৬ জন বিএনপির, বাকিরা অজ্ঞাতনামা। কিশোরগঞ্জে ২টি মামলায় আসামিদের মধ্যে ৬৪ জন বিএনপির, বাকি ২,২৫০ জন অজ্ঞাতনামা। তিনি বলেন, আমরা এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানাচ্ছি। অবিলম্বে এদেশের ৩ বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসীর নেত্রী খালেদা জিয়া সহ সকল বন্দী রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। অন্যথায় দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্র হত্যার দায় নিয়ে এই অবৈধ সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মানুষ এখন নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যকে নিয়ে ভাবে না বললেন তথ্যমন্ত্রী। চট্টগ্রাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক বহুমাত্রিক সমাজে বসবাস করি। এই সমাজের দর্পণ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সুতরাং গণমাধ্যম যখন সঠিকভাবে কাজ না করে তখন বহুমাত্রিক সমাজ ও গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, আজকের পৃথিবীটা এমন হয়ে গেছে, মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। মানুষ এখন অন্যকে নিয়ে ভাবে না, এমনকি পরিবারের অন্য সদস্যদের নিয়েও ভাবে না। মানুষ শুধু ছুটে চলেছে কার আগে কে যাবে, কাকে টপকিয়ে ল্যাং মেরে উপরে যাবে সেটা নিয়ে ছুটে চলে। এটি একটি অসুস্থ প্রতিযোগিতা। আজ শুক্রবার দুপুরে কাপ্তাই উপজেলা অডিটোরিয়ামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, রাউজান ও রাঙামাটি জেলার কাপ্তাই, রাজস্থলী ও কাউখালী উপজেলার সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকতার বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্ব, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং প্রমুখ। ড. হাসান মাহমুদ বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি অনেকের কাছে একটি ব্রত। বহু সাংবাদিক আছেন যারা সরকারি চাকরিতে প্রবেশ করলে সচিব হয়ে অবসরে যেতে পারতেন। অনেকে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে সাংবাদিকতা পেশায় এসেছেন। বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো ছেলেরা সাংবাদিকতায় পড়াশোনা করে, সাংবাদিকতাকে ভালোবেসে এই পেশায় আসে। সাংবাদিকতার নামে দু একজন অপর সাংবাদিকের ব্যক্তিগত দুর্নাম যাতে সামগ্রিক সাংবাদিক সমাজকে কলঙ্কিত করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। করোনায় ঘরোয়াভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম চলবে জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত মোহাম্মদ শাহজাহানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় দলীয় নেতাকর্মীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন,
সারা দেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন থেকে ঘরোয়াভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যতাবোধ ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টিম ওয়ার্ক গড়ে তুলতে হবে। শাহজাহানের মতো কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। দুঃসময় যখন কেউ থাকবে না, তখন শাহজাহানের মতো নিবেদিত কর্মীরাই পাশে থাকবে বলে মনে করেন ওবায়দুল কাদের। দেশের সামর্থ্যবানদের প্রতি অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, করোনার এই দুঃসময়ে অসচ্ছল মানুষের সহযোগিতা একান্ত কাম্য। এর আগে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রয়াত এইচ টি ইমামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।